নমস্কার, প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ট্রান্সফার পলিসি চূড়ান্ত করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে শিক্ষা দপ্তরেও লাগু করা হবে ট্রান্সফার পলিসি। বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত হয় উদযাপন অনুষ্ঠান। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রান্সফার পলিসি চূড়ান্ত করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি শিক্ষা দপ্তরেও লাগু হবে ট্রান্সফার পলিসি। ট্রান্সফার নিয়ে অনেক রাজনীতি হয়েছে, অনেক কর্মচারী সংগঠনও চলছে শুধুমাত্র ট্রান্সফার বিষয়টিকে কেন্দ্র করে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খালি ট্রান্সফার এক একজন জনপ্রতিনিধি থেকে শুরু করে বহু লোক ট্রান্সফার। তো আমি যার ট্রান্সফার নিয়ে আমি বেশি কিছু কথা বলি না। মাঝে মাঝে কোনো জায়গার থেকে আমি এনসি বাবুকে পাঠাই ওনাকে, তো উনি বলছেন যে এখন যদি আমরা ট্রান্সফার যদি করি এই যে পরীক্ষার সময়ে তাহলে মুশকিল হয়, কিন্তু মানতে রাজি হয় না অনেকে। না, আমাদের এতদিন হয়ে গেল ট্রান্সফার, তো ট্রান্সফার থেকে দূরে থাকাটা ট্রান্সফার পলিসি আমরা করতে যাচ্ছি। আমি জানি না কতটুকু সাকসেসফুল হবে। হেলথের তো আমরা মোটামুটি কনফার্ম করে নিয়েছি, বিভিন্ন জায়গাকে আইডেন্টিফাই করেছি কোন জায়গা। এখন ধরুন রুরাল হসপিটালে আমি চাকরি করি, রুরাল হসপিটাল আমার মনে আছে জিরানিয়াও রুরাল হসপিটাল, তাকেও 10 মার্ক দেওয়া হবে। আবার দেখা গেল যে গন্ডা তুইসাতে আছে তাকেও 10 মার্কস দেওয়া হবে। তা আমি বললাম যে এক একটা জায়গার মধ্যে নাম্বারগুলো চেঞ্জ করুন। যে দুর্গম এলাকার মধ্যে ধরুন একদম এক্সট্রিম দুর্গম এলাকা, তাকে 10 দিন, এইভাবে আস্তে আস্তে করে কমে আনুন। তাহলে কেউ যখন কোনো জায়গায় কাউকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য চান্স দেওয়া হবে, তো সবাই যদি 10 ওই নামে যদি হয়, তো সেটা যেন না হয়, তাতে করে সিলেকশনটা প্রপার হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এডুকেশন ডিপার্টমেন্টও সেটা চেষ্টা, মানে এই ধরনের এই ট্রান্সফারের দিয়ে কিন্তু মানে মসনদে বসে থাকার রাজনীতি অনেকের আছে। আর এটা একটা ক্রনিক ডিজিজ। এই ডিজিজ থেকে আস্তে আস্তে করে এটাকে বের করতে হবে, এবং এইটার উপর ভিত্তি করে বিভিন্ন সংগঠনও চলে। মানে সামাজিক কাজের জন্য না, খালি ট্রান্সফার উপর ভিত্তি করে, এবং যারা ফলোয়ার্সরা আছে যে ওনাকে যদি ধরে রাখি তাহলে আমার ট্রান্সফারটা হবে না। আর যদি প্রেসিডেন্ট, সেক্রেটারি আর ট্রেজারার হয় সারা জীবনের জন্য ত্রিপুরায়, আগরতলায়, এই যে একটা মানসিকতা, তো এগুলো আস্তে আস্তে করে আমাদের বেরিয়ে আসতে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কারণে ছাত্রছাত্রীদের এআই বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এআই এর কিন্তু আরো সাবধানতা অবলম্বন করতে হবে। আজকাল এআই কে নিয়ে না হয়ে অনেকে এটাকে দুর্ব্যবহারও করছে, মানে অন্যভাবে ব্যবহার করছে এটা। তো সেই দিকে আমাদের ন্যাচারালি আমাদের নজর রাখতে হবে। আমাদের সরকার তো করছে, কিন্তু সব মানুষই এডুকেশন সেক্টরে এটা একটা বিরাট বিষয়। আমি মনে আছে আমার সেই বিষয়ে বলছিল যে সাপোজ ইউ আর ডুইং সাম সার্জারি, ইট ইজ নট নেসেসারি অর নট সার্জারি, you are attending in my OT, as if you use this AI system, so you will feel that physically you are in the OT. Just imagine, মানে কিরকম 3 ডাইমেনশনালে আপনি ঘরে বসে মনে হচ্ছে আপনি সার্জারিটা দেখছেন, মানে কত কোন জায়গায় চলে গেছে এখন। তো এআইকে নিয়ে আজকে এখানে যারা স্টুডেন্টরা আছে তারা যদি এটাকে ব্যবহার করে প্রকৃত অর্থে, এখন আমাদের 4G 5Gর মধ্যে এআই কিন্তু চলে এসছে এখন সব জায়গার মধ্যে, সাথে সাথে স্ক্রিন করে তাকে প্রসেস করে আমাদের কাছে দিয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে। এখন সব মানে আমাদের কাছে ইনফরমেশন চলে আসছে, কাজে এখন মানে খুব ফাস্ট গতিতে। 1973 সালে আইনসভার স্বীকৃতির কারণে ত্রিপুরা আইন নম্বর 12 এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু ত্রিপুরায় মাধ্যমিক শিক্ষার জন্য নিয়ম, পাঠ্যক্রম তৈরিতে কয়েক বছর ব্যয় করার পর 1 জানুয়ারি 1976 সালে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসি। টিবিএসসি ত্রিপুরার স্কুলগুলির জন্য পশ্চিমবঙ্গ বোর্ডের সাথে অন্তর্ভুক্তির প্রতিস্থাপন করে এবং দশম অর্থাৎ মাধ্যমিক এবং দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাঠ্যক্রম পরিচালনা করে প্রাথমিক পর্যায়ে। পৃথক হওয়ার পর 1976 সালে প্রথম
স্বতন্ত্রভাবে পরীক্ষা পরিচালনা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, যার মধ্যে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং স্কুল ফাইনাল পরীক্ষা। 2009 সালে মাধ্যমিক মাদ্রাসা শিক্ষাও চালু করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। চ্যালেঞ্জিং প্রশ্নপত্র এবং বিস্তৃত সিলেবাসের জন্য গোটা দেশের মধ্যে কঠিন পর্যায়ের পরীক্ষা হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 1 জানুয়ারি 2026 থেকে কেন্দ্রীয় সরকারের 8ম বেতন কমিশন কার্যকরের ঘোষণার পর দেশজুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। সেই প্রেক্ষাপটে ত্রিপুরাতেও 8ম বেতন কমিশন লাগুর দাবি রাজ্য সরকারি কর্মচারীদের। 1 জানুয়ারি 2026 থেকে 8ম কেন্দ্রীয় বেতন কমিশনের বিধান কার্যকর হওয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন প্রত্যাশার দ্বার খুলেছে। 7ম বেতন কমিশনের মেয়াদ 31 ডিসেম্বর 2025-এ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে 8ম বেতন কমিশনকে ঘিরে বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং বকেয়া পরিশোধ, এই তিনটি বিষয় কেন্দ্রে উঠে এসেছে। ভারতে সাধারণত প্রতি 10 বছর অন্তর বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়। সেই রীতি অনুসরণ করে কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল যে 8ম বেতন কমিশনের সুপারিশ 1/1/2026 থেকে কার্যকর হবে। গত অক্টোবরে মন্ত্রিসভা কমিশনের টার্মস অফ রেফারেন্স ঘোষণা করে সেই ইঙ্গিতই পুনর্ব্যক্ত করে। ফলে নীতিগত স্তরে সরকারের অবস্থান স্পষ্ট, বেতন সংস্কারে দেরি নয়, বরং ধারাবাহিকতা বজায় রাখা। 8ম বেতন কমিশন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। এই গুণকের ওপরই নির্ভর করে কর্মচারী ও পেনশনভোগীদের নতুন মূল বেতন। 7ম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যা তৎকালীন সময়ে মুদ্রাস্ফীতি এবং রাজস্ব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে জীবনযাত্রার ব্যয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং স্বাস্থ্য ও শিক্ষার খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থনীতিবিদদের মতে এই বাস্তবতা বিবেচনায় রেখে 8ম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যদিও সরকার এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত দেয়নি। নিয়ম অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণার আগে পর্যন্ত জানুয়ারি 2026 থেকে বকেয়া হিসাব জমতে থাকবে। কমিশনের চূড়ান্ত সুপারিশ কার্যকর হলে সেই বকেয়া এককালীনভাবে মেটানো হতে পারে। এই বকেয়া পরিশোধ একদিকে যেমন কর্মচারীদের হাতে অতিরিক্ত নগদ অর্থ দেবে, তেমনি অন্যদিকে অর্থনীতিতে ভোক্তা ব্যয় বাড়িয়ে স্বল্প মেয়াদে চাহিদা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে সরকারের জন্য এটি আর্থিক চাপও সৃষ্টি করতে পারে। সেই কারণেই বকেয়া হিসাবে জটিলতা এড়াতে সরকার তুলনামূলকভাবে আগাম সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 8ম বেতন কমিশনের আওতায় মোট 18টি স্তরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী অন্তর্ভুক্ত। এর ফলে নিচু স্তরের কর্মচারীদের পাশাপাশি ক্যাবিনেট সচিবের মতো শীর্ষ কর্মকর্তারাও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। তবে এতে উচ্চ ও নিম্ন স্তরের আয়ের ব্যবধান আরও বাড়তে পারে বলে মত সমালোচকদের। অন্যদিকে সরকারের যুক্তি, দায়িত্ব ও প্রশাসনিক চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এই কাঠামো। 8ম বেতন কমিশন ঘিরে দাবি সামনে এসেছে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদেরও। রাজ্যে 7ম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারিত হলেও সব সুপারিশ এখনো সম্পূর্ণভাবে কার্যকর হয়নি বলে কর্মচারী সংগঠনগুলির অভিযোগ। ফলে এবার কেন্দ্রীয় কর্মচারীদের মতোই হুবহু 8ম বেতন কমিশন কার্যকর করার দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছেন তারা। ছিল যে আমাদের সরকার যেন, এই বর্তমান সরকার যেন আমাদের কর্মচারীদের জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন, 8ম পে কমিশন গঠিত হয়েছে গত 3রা নভেম্বর, 3 সদস্য বিশিষ্ট সেই পে কমিশন রিপোর্ট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতি রাজ্য সরকারের আর্থিক সক্ষমতা ও কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের প্রশ্নকে সামনে আনছে নতুন করে। কাছে এটা সাবমিট মানে 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই 8 পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। সব মিলিয়ে 8ম বেতন কমিশন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, যেখানে কেন্দ্র ও রাজ্যের আর্থিক ভারসাম্য, কর্মচারীদের জীবনমান এবং সামগ্রিক অর্থনীতির উপর সরাসরি প্রভাব জড়িয়ে রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বাড়ে এবং সরকার কিভাবে বকেয়া পরিশোধের রূপরেখা তৈরি করে তার উপরই নির্ভর করবে এই বেতন কমিশনের প্রকৃত প্রভাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মানুষের সঙ্গে প্রকৃতির অপূর্ব মেলবন্ধনের সন্ধান
নিয়ে তার জীবনকে নিয়ে ওনার যে শিল্পের যে বাস্তব রূপকার তিনি ছিলেন। আর একটা ছিল মানুষ এবং প্রকৃতির মধ্যে যে ব্রিজিং, যে একটা সম্পর্ক, যে অপূর্ব এক মর্মিতার যে বন্ধন, সেটা ওনার লেখনী শক্তির মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং ওনার থেকে আজকের তারিখে অদ্বৈত মল্লবর্মণকে নিয়ে সামনে রেখে অনেক অনেক রাজনীতি করেছে, কিন্তু আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি রাজনীতি কিন্তু করেন না। বারবার আমরা দেখেছি মানুষকে সম্মান দেওয়ার। আপনারা ভাবুন, 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের জন্মের ইতিহাস নয়, এটি ভারতের সীমান্ত রক্ষায় আত্মত্যাগের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ও। সেই অধ্যায়ের এক উজ্জ্বল নায়ক লেন্স নায়েক অ্যালবার্ট এক্কা, যার অসীম সাহস ও আত্মবলিদানে রক্ষা পেয়েছিল ত্রিপুরার রাজধানী আগরতলা। পরমবীর চক্রে ভূষিত এই বীরের স্মৃতি আজও ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের মাটিতে উচ্চারিত হয় গভীর শ্রদ্ধায়। বৃহস্পতিবার আগরতলায় অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের মাধ্যমে 56তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল অ্যালবার্ট এক্কা ব্রিগেড। শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির প্রতি বীরত্ব, ত্যাগ এবং অটল সেবার ঐতিহ্যকে পুনর্ব্যক্ত করে অ্যালবার্ট এক্কা ব্রিগেড।